সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে আসতে গিয়ে টাকা দিতে হয়েছিল আপনাকে? আমি কোনোদিন কোনো কেসও খাইনি, কোনোদিন লোকাবে যাইনি, কোনোদিন জেলে যাইনি। সত্যি কি বোমা বাঁধতে পারে? সত্যিকারে খুবই ভালো লাগে। শওকত, তোমার বিরুদ্ধে আমার কমপ্লেন আছে, অনেকবার বলেছি, আর কিন্তু বলবো না। এবার কিন্তু তোমাদের পজিশন থেকে আমি সরিয়ে দেবো, আমি এটুকু বলে গেলাম, লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। দিদি আমার অভিভাবক। শেখ শাহজাহানকে চিনতেন তো? হ্যাঁ, চিন্তাম। সন্দেশখালিতে কোনো রেপ হয়নি। আমরা ওই বললাম যে আমরা দেখেও আমরা তো কিছু বলতে পারিনি। শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। টাফ টক উইথ ঋতব্রততে আজকে যিনি, তার যদি পরিচয়টা দিই তাহলে হয়তো অনেকে বুঝতে পারবেন না। পূর্ব ক্যানিংয়ের বিধায়ক, কিন্তু নাম বললে গোটা রাজ্যের লোক চিনতে পারবেন। শওকত মোল্লা। খুব কম রাজনীতিকই এরকম হন যাদের কোন পদে আছেন বা সংসদীয় কোন পদে বা তিনি এমএলএ না এমপি তাতে অনেকে নাও চিনতে পারেন, কিন্তু নামে সবাই চেনেন। এটা বোধহয় একটা আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক জীবনে, নামে সবাই চেনেন। মানে পূর্ব ক্যানিংয়ের বিধায়ক হিসেবে হয়তো রাজ্যের লোক নাও চিনতে পারেন, কিন্তু নাম শওকত মোল্লা বললেই সবাই চেনেন। এটা গর্বের, না এটাই আবার কখনো কখনো মনে হয় যে শত্রু সংখ্যা বাড়িয়ে দিচ্ছে? দেখুন, আমার ভালো লাগে যে আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি এবং সেই রাজনীতির কারণে আজকে সবাই এক বাক্যে আমাকে চেনে। এটা আমার কাছে একটা বড় পাওনা বলে আমি অন্তত মনে করি। শত্রু তো থাকবেই মানব জীবনে, এটা নিয়ে আমি খুব চিন্তিত নই। আমার ভালো লাগে যখন সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে যাই, যখন সবাই কেউ কেউ বলে দাদা ভালো আছেন, সকালটা ভালো আছেন, তখন সত্যিকারে খুবই ভালো লাগে। এটা একটা বড় পরিচয় রাজনৈতিক জীবনে, এটা একটা বড় পাওনা, এটা আমি বলতে পারি। শওকত, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে একজন নয়, দুজন নয়, তিনটে এমপি তার এলাকায় এবার আপনাকে ঘুরে দেখতে হচ্ছে। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, প্রতিমা মণ্ডল। তাহলে এবার কি কাঁধে একটু বড্ড বেশি ভার দিয়ে দিয়েছে পার্টি? না, দেখুন, আমি প্রথমেই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আমাদের প্রিয় নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং আমি দিদিকেও প্রণাম জানাই যে এই যে তিনটি লোকসভার, ধরুন একদিকে সাতগাছিয়া বিধানসভা, একদিকে ক্যানিং পূর্ব, আরেকদিকে গোসবা এবং আরেকদিকে ভাঙড়, যে দায়িত্বটা আমাকে দিয়েছে এবং সেটাকে সামনে রেখে যে গত কয়েক মাস ধরে কাজ করতে পারছি, বিভিন্ন নতুন নতুন সহকর্মীদের সঙ্গে মিলিত হতে পারছি এবং সেখানকার একটা ভৌগোলিক অবস্থা, সাংগঠনিক অবস্থা, সেটা নিজেও বুঝতে পারছি। ফলে এটা আমি বোঝা বলবো না, দল দায়িত্ব দিয়েছে এবং সেটা খুব দক্ষতার সঙ্গে আমার নিজের অন্তত মনে হয়েছে যে আমার দক্ষতার সঙ্গে আমি এটাকে পালন করতে পারছি। আমার খুব অসুবিধা হচ্ছে বলে আমার অন্তত মনে হচ্ছে। আমি একেবারে দু ভাগে ভাগ করতে চাইছি। একটা হচ্ছে রাজনীতির চাণক্য, আর একটা হচ্ছে রাজনীতিতে বাহুবলী। প্রথমে বাহুবল দিয়ে শুরু করব। শওকত মোল্লা মানে অনেকেই ভাবেন বাহুবলী নেতা, মানেন এটা? না, এটা আমি কোনোদিন মানি না। আসলে আমার রাজনৈতিক জীবনে প্রথম দিন থেকে এ পর্যন্ত আজকের দীর্ঘদিন, আমি প্রায় 2000 সাল থেকে রাজনীতি শুরু করি, আর 24 বছরের রাজনৈতিক জীবনে আমি কোনোদিন কোনো কেসও খাইনি, কোনোদিন লোকাবে যাইনি, কোনোদিন জেলে যাইনি, কাউকে কোনোদিন একটা চড় মেরেছি বলে আমার মনে হয়নি। কিন্তু আমাদেরকে একটা অংশের মানুষ যারা একটু দুর্বল, সাংগঠনিকভাবে যারা ব্যাকফুটে চলে যায়, যারা আমাদের কাছে রাজনৈতিক লড়াইয়ে, আন্দোলন সংগ্রামে যারা পেরে ওঠে না, তারা এটাকে বাহুবলী রূপ দেওয়ার চেষ্টা করে। এটা আমার কাছে খুব একটা যন্ত্রণাদায়ক। অনেকে বলে আপনার একটা প্রাইভেট মিলিটারি আছে, মানে একটা সৈন্যবাহিনী আছে। দেখুন, আপনি বিগত দিনে, আমি বেশি দিন আগে যেতে বলবো না, আপনি 2011 সালের নির্বাচন, 2013 সালের 14 সালের নির্বাচন লোকসভা, 2016 সালের নির্বাচন, 2019, 2021, এই কটা নির্বাচনে যদি আপনি একটু দেখেন যে ক্যানিং পূর্ব বিধানসভার যে ইতিহাস, সেই ইতিহাসে আপনি সিঙ্গেল ইনসিডেন্ট পাবেন না, বা সেখানে কোনো রকমভাবে জোর করে ভোট নেওয়া, রিগিং করা, ছাপ্পা মারা, এই ধরনের যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো খুব বেশি আছে বলে আমি তো মনে করি মোটেই নেই। ফলে আজকে যারা এই ধরনের কথা বলে,
সেটা একেবারে বোধহয় ঠিক নয়। অনেকে বিশেষ করে প্রশাসনিক যে আপনাদের মিটিং হয়েছিল সেটা বোধহয় সবার কানে বাজেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছেন যে এটা চাই ওটা চাই কেন, তুই তো বোমা বাঁধবি। সত্যি কি বোমা বাঁধতে পারেন? দেখুন, আমার রাজনৈতিক জীবনে বোমা তো দূরের কথা, বোমার যে ওই যে দড়িটা আছে ওটাও আমি কোনোদিন জানি না বাঁধতে। আর দিদিকে নিশ্চিতভাবে কেউ না কেউ পিছন থেকে হয়তো ইমপ্রেস করেছিল। দিদি বলেছে, দিদি আমার অভিভাবক, তিনি আমার মায়ের মতো একজন অভিভাবক, তার সন্তানদের কখনো গালি দেবে কখনো ভালোবাসবে, এটাই তো একজন অভিভাবকের নিয়ম। ফলে এইটা নিয়ে একটা অংশের মানুষ আছে সেইটাকে নিয়ে বারে বারে এমনভাবে প্রচার করে, এটা আমি আমার ক্ষেত্রে আঘাত বলবো না, এটা আমার আশীর্বাদ বলবো না। কেন আশীর্বাদ বলবেন? গোটা বাংলা এক নামে চিনে গেল না, যে শওকত এটা মোল্লা বোমা তৈরি করে। মিথ্যা করে একটা পরিচিতি, মিথ্যা করে একটা আইডেন্টিটি সারা বাংলার কাছে। আমার বিরোধী বন্ধুরা যারা আছে তারাই এটা করে। অনেকে হয়তো আমাকে চিনতো না, জানতো না, হয়তো তারা দূর থেকে অনেক কিছু মনে করে। কিন্তু আপনাদের মাধ্যমে বলি যে আমার রাজনৈতিক জীবনে কোনোদিন আমি প্রথম যে কথা বলছিলাম, ফলে এই ধরনের কোনো বিষয় আসে না। যারা গুলি চালায়, যারা বোম বাঁধে, তাদের 2 বার লোকাবে যেতে হয়, 3 বার জেলে যেতে হয়, 5 বার জেল খাটতে হয়। কিন্তু আমার রাজনৈতিক জীবন এটা নেই। এর মধ্যে দিয়ে বোঝা যায় যে আমরা কত এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। অনেকে বলেন, আমরাও ভাইরাল ভিডিও দেখেছি, টেলিভিশন চ্যানেলেও দেখা গেছে যে একটি ঘটনাকে কেন্দ্র করে ইন্সপেক্টরকে অর্থাৎ থানার ওসিকে আপনি দারুণ বকছেন। একটি বাজি একটা বোধহয় প্রদর্শনী হচ্ছে, তা সেইটা তো মানে ভাইরাল হয়ে গেল। আরে আমরা বন্ধ করে দিচ্ছি তো, একটা পুলিশ প্রশাসনে এত কি হয়েছে? হ্যাঁ, আমরা তো বলেছি বন্ধ করেছি, ইয়ার কি হচ্ছে? কে অ্যারেস্ট করবে? অ্যারেস্ট একবার করে দেখুক, চাবুল রাস্তায় কে আছে? কোচকে কোন পুলিশ? আচ্ছা, মগের ঘর পেয়েছে নাকি? দেখুন, এটা 1 নম্বর ছিল একটা বাসি খবর। কারণ সেদিন আমাদের এমএলএ কাপ ফুটবলের একটা উদ্বোধনী ম্যাচ ছিল এই ভাঙড় কলেজ মাঠে। এখন সেখানে দাঁড়িয়ে খেলা শেষ হয়েছে, সেদিন আমাদের একটা বিচিত্র অনুষ্ঠানও ছিল। তো পুলিশের পক্ষ থেকে বলা হলো যে ওটা না করার জন্য, তো আমি সেটাকে এগ্রি করলাম। তো হঠাৎ দেখলাম যে ছাদের উপরে আমাদের কিছু ছেলে লাফ দিচ্ছে। একজন পুলিশের অফিসার, তিনি জেনে হোক আর না জেনে হোক, এইটা তিনি যখন উপরে গিয়ে লাঠিচার্জ বা এই ধরনের কিছু করছেন, স্বাভাবিক কারণে মেজাজটা একটু হারিয়ে ফেললাম, যেহেতু আমার হাতে মাইকটা ছিল। কিন্তু এইটা আমি মনে করবো যে এটাও আমার ঠিক হয়। আমি পরে অনুতপ্ত হয়েছি, নিশ্চিতভাবে এটা আমার ঠিক হয়নি বলা। কিন্তু যে পুলিশ অফিসার তিনি যে কাজটা করেছেন, সেখানে কলেজের ছাত্ররা ছিল ছাদের উপরে, তাদের উপরে যে ধরনের অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে তিনি এটা করলেন, এটাও বোধহয় ঠিক হয়নি। পরবর্তীকালে এটা আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। তার মানে আমার এটা শুনে ভালো লাগলো, আপনি অনুতপ্ত বলছেন এতে। হ্যাঁ, হারগিসের এটা আমি মনে করি যে হয়তো ওই সময় মেজাজটা হারিয়ে ফেলেছিলাম কর্মীদের উপর যখন লাঠিচার্জটা হচ্ছিল। কিন্তু পরবর্তীকালে ভাবলাম এটা ঠিক হয়নি, এটা না হলে ভালো। এইবার যে প্রশ্নটা করব, আমি আশা করি এতেও আপনি মেজাজ হারাবেন না। অনেকে বলেন, এবং আমরাও বিভিন্ন সময় দেখেছি, যে কোনো একটি দল পরিবর্তন করতে গেলে, বিশেষ করে এখন তো ফুলে ফুলে দল পরিবর্তন চলছে, প্রচুর টাকা দিতে হয়। সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে আসতে গিয়ে টাকা দিতে হয়েছিল আপনাকে? মোটেই না। দেখুন, আমার রাজনৈতিক জীবনে আমি পয়সা দিয়ে দল করা রাজনৈতিক জীবনে কখনো করিনি, এটা হচ্ছে নাম্বার 1। আর আমি মমতাদির কাছে আমি কৃতজ্ঞ, মমতাদিকে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, যে মমতাদি যখন আমাকে দলে নেয় তখন কোনো কন্ডিশন ছিল না, কোনো শর্ত ছিল না, এবং তিনি আমাকে একেবারে ছোট ভাইয়ের মতো বা সন্তানের মতো যেভাবে প্রথম দিন থেকে আজও পর্যন্ত টিল টুডে তিনি যেভাবে আমার প্রতিটি ক্ষেত্রে যেভাবে সহযোগিতা করেছেন, আমি সত্যিকারে দিদির কাছে কৃতজ্ঞ। আর আমি আরেকজনের কথা না বললে আমার খুব ভুল হবে, তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হয়তো আজ থেকে 5 বছর আগে এমন একটি সময় হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আমার পাশে না দাঁড়াতেন, আমি হয়তো রাজনীতিই করতে পারতাম না। মানে রাজনীতি তো ঘরে শত্রু থাকে, বাইরে শত্রু থাকে। তো সেইভাবে আমি মনে করি আমি
টাকা পয়সা দিয়ে জীবনে কখনো কোনোদিন রাজনীতি করিনি। আমি যেমন টাকাও নিই না আর টাকা কাউকে দিইও না। এটা আমার রাজনীতি জীবনে সবচেয়ে বড় নেচার বলতে পারেন, স্বভাব বলতে পারেন। এটা আমি প্রথম দিন থেকে এটা। কিন্তু আজকে রাজনীতিতে টাকার অস্ত্র ছাড়া কি রাজনীতি করা যায়? দেখুন, এটা যারা মনে করে, আমি মনে করি ঠিক নয়। আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য আমার যদি ঠিক থাকে, এখানে অস্ত্র বা অর্থের কোনো প্রয়োজন হয় বলে আমি মনে করি না। আর যারা অস্ত্র নিয়ে আর অর্থ নিয়ে যারা রাজনীতি করে, খুব বেশি দিন তারা রাজনীতিতে এস্টাবলিশ হতে পারে না, আর পারবেও না। এ তো অন্তত আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি অন্তত এটা উপলব্ধি করতে পেরেছি। যার ফলে আপনি বিগত দিনে দেখেছেন, আগামী দিনেও দেখবেন, এবং এই যে নির্বাচনও আছে আপনি দেখবেন, ক্যানিং বলি, ভাঙড় বলি, গোসবা বলি বা সাতগাছিয়া বলি, এই 4টি বিধানসভায় আমি যেখানে দায়িত্বে আছি, একেবারে শান্তিপূর্ণ ভোট হবে, পিসফুলভাবে ভোট হবে। আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, কেউ যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটায়, এটা সম্পূর্ণ তার রেসপন্সিবিলিটি। এটা আমাদের দল তার পাশে দাঁড়াবে না। এটা আমরা খুব ক্লিয়ারভাবে প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে, কর্মী সভায় দাঁড়িয়ে আমরা এইভাবে বলেছি। কিন্তু এই 4টে এলাকায় শওকত মোল্লা যেখানে রয়েছে, বিরোধীরা তো নিশ্চুপ হয়ে থাকবে, মানে একেবারে শ্মশান শান্তি থাকবে। কেউ কি বিরোধিতা করতে পারবে বা ভোট দিতে পারবে? এটা তো বলে আপনি দেখুন না, প্রত্যেকটা জায়গায় সিপিএম, আপনি আজও দেখলেন ঘটকপুকুর থেকে একটা র্যালি, বিজেপি বলুন, সিপিএম বলুন, আইএসএফ বলুন, কংগ্রেস বলুন, প্রত্যেকেই মিছিল মিটিং করছে। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে। আমাদের খুব ক্লিয়ার কথা যে আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে এগোতে চাই। আর বিশেষ করে আমাদের হাতে অস্ত্র একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। আমাদের হাতে অস্ত্র 2, কেন্দ্রীয় সরকারের বাংলা বিরোধী মনোভাব। আমাদের অস্ত্র 3, যে গোটা দেশ জুড়ে কেন্দ্রের যে সাম্প্রদায়িক মনোভাব, এটা হচ্ছে নাম্বার 3। আর নাম্বার 4, 2021 সালের পর বাংলার মানুষকে ভাতে মারার জন্য কেন্দ্রের সরকার যেভাবে 100 দিনের কাজ বলুন, ঘরের টাকা বলুন, সর্বশিক্ষা অভিযানের টাকা বলুন, এই যেভাবে বাংলার মানুষকে ভাতে মারছে, এই অস্ত্রগুলো নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি। ফলে আমাদের এখানে বোমা লাগে না, বন্দুক লাগে না, গুলি লাগে না, এখানে কাউকে চৌকো বের করতে হয় না। আমরা একদম গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা এগোচ্ছি, এবং তাতে আমরা খুব ভালো রেজাল্ট এই এলাকাগুলোতে করি। অনেকে বলেন দক্ষিণ 24 পরগনার, উত্তর 24 পরগনা মোঘল সম্রাট যারা ছিলেন তাদের নামে এখন প্রতিপত্তি বাড়ছে। কেউ বলেন জাহাঙ্গীরের কথা, কেউ বলেন শাহজাহানের কথা। তা সেক্ষেত্রে কোনো রকম সম্রাটের না নিয়েও শওকত মোল্লা একদম সম্রাট এলাকার? মোটেই না। আমি একজন দলের অনুগত সৈনিক, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার যতটুকু দায়িত্ব ততটুকুই করি। আমি কোনো সম্রাট নয়, আর কোনো রাজা নয়, কোনো কিছু নয়। এবার আমি আসছি বাহুবলী নয়, চাণক্য শওকত মোল্লার কথা। আপনাকে চাণক্য বলছি 3টে কারণে। একে একে দলের বাইরে এবং দলের ভেতরে শত্রুদের আপনি প্রায় শেষ করে দিয়েছেন। যারা একসময় আপনার বিরুদ্ধচারণ করেছিলেন, যেমন আরাবুল ইসলাম, এখন তিনি গারদের অন্তরালে, এখন গোটা ভাঙড় আপনার হাতে। একসময় রেজ্জাক মোল্লা, তিনিও আপনার অপছন্দের তালিকায় ছিলেন। আমি জানি না সিপিএম পার্টিতে থাকাকালীন বেশি অপছন্দের ছিলেন না তৃণমূলে থাকাকালীন, তিনিও আজকে নেই। আবার আমরা জানি যে আর যারা জয়দেব নস্কর সহ আর যারা বিভিন্ন সময় আপনার বিরুদ্ধে কথা বলেছিলেন, তারা অনেক পিছিয়ে পড়েছেন। একই ধারে বাহুবল এবং চাণক্য, এই রকম রাজনীতিবিদ কিন্তু এই অঞ্চলে আগে দেখা যায়নি। দেখুন, আমি একটা বিষয়, রেজ্জাক মোল্লা বলি, আরাবুল বলি, কাইজার বলি, যেই বলি না কেন, এরা সবাই তো আপনার বিরুদ্ধে। এরা কে বিরুদ্ধে আর কে পক্ষে, এটা নিয়ে আমি কখনো ভাবি না, অঙ্ক কষি না। দল আমাকে যখন যেখানে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। এবং আমি প্রতিদিন ফার্স্ট সকাল 6:30টায় উঠি, রাত 12টায় বাড়ি যাই। আমি একটা বিষয় বুঝি যে আমাকে দল যে বৃহত্তর যে দায়িত্বটা দিয়েছে, সেই এলাকার মানুষ যেন কখনো কোনো ক্ষেত্রে আমার জন্য যেন সাফার না করে। কারণ অনেকে কি করে দেখি, অনেক দায়িত্ব নিয়ে তারা বাড়ি বসে থাকে, তারা নিজেকে সবসময় একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করে।
কিন্তু আমি মনে করি যে দল যখন আমাকে দায়িত্ব দিয়েছে, আমাকে যদি 4টে জায়গায় দায়িত্ব দেয়, আমি 4টে জায়গায় আমাকে 100% আমাকে নিজে উজাড় করে আমাকে দিতে হবে, এই মানসিকতা নিয়ে কাজ করি। ফলে এখান থেকে যারা হয়তো আমাকে হিংসা করে, যারা আমাকে হয়তো ভালো নাও বাসে, তাদের আমি শত্রু বলবো না, হয়তো তাদের এই হিংসা, তাদের এই মানসিকতা আমাকে আরও এগিয়ে যেতে হয়তো তারাই সাহায্য করেছে, এটা আমার অন্তত মনে হয়। এটা তো মানবেন যে ভাঙড়ে তৃণমূলের অবস্থা নিদারুণ হয়ে যায় এবং নওশাদ সেখানে একেবারে রাইজিং স্টারের মতো গোটা বঙ্গ রাজনীতির আকাশে নতুন তারকা হয়ে দাঁড়ায়। সেই জায়গায় দাঁড়িয়ে ভাঙড়টা এখন আপনি দেখছেন সেখানে আরাবুল নেই, কাইজার নেই, অন্য কেউ নেই, এবং ভাঙড়টা অনেকে বলছেন আগের থেকে আপনাদের সংগঠন অনেক বেশি সুদৃঢ় হয়েছে। তা এবার কি সন্দেশখালির দায়িত্ব আপনাকে নিতে হবে নাকি? না, মোটেই না। আমি ভাঙড়টা নিয়ে আপনি যখন বললেন, দেখুন ভাঙড়ে যখন কাজ আমি শুরু করি, আমি প্রথম দেখেছিলাম যে কিছু গাদ্দার, কিছু বেঈমান বিশ্বাসঘাতকের জন্য আমরা 2021 সালে হেরেছিলাম। ভাঙড়ের কিছু আমাদের লিডার, যারা জুনিয়র লিডার বা সাধারণ কর্মী যারা, তারা আমাকে বলল, দাদা আমরা তো ভাঙড়টাকে আমরা তো হারাইনি, আপনাদের নেতারা হারিয়েছে। আমাদেরকে ম্যান্ডেট দিয়ে বলা হয়েছে, আমি নাম বলছি না, যে আইএসএফকে জেতাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, আমার দলের নেতা। তো সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা প্রথম আমাদের একটাই স্লোগান আমাদের শুরু হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে একটাই আমরা শুরু করেছি যে দুর্নীতিমুক্ত ভাঙড় আমাদের তৈরি করতে হবে আজকে। কারণ ভাঙড়ে জমি আজকের সোনা, এখানে মুশকিল হচ্ছে যে কেনে তারও টাকা দিতে হয়, যে কিনবে তাকে টাকা দিতে হবে, যে বিক্রি করে টাকা দিতে হবে। এটাই আমরা প্রথম প্রতিবাদ শুরু করি। এবং তারপর আমাদের দ্বিতীয় হলো যে বিচারের নাম করে টাকা, ঘরের নাম করে টাকা, কোনো একটা স্কিমের নাম করে টাকা। এই প্রতিবাদগুলো আমরা আমি 1 বছর 1 মাস হলো দায়িত্ব পেয়েছি। এই 1 বছর 1 মাস ধরে ধারাবাহিকভাবে ছোট সভা, বড় সভা, মেজ সভা, যত সভাগুলো করেছি, ওপেনলি এগুলো ফাইট করার চেষ্টা করেছি। ফলে আস্তে আস্তে যারা সাধারণ মানুষ, একটা সময় নওশাদ সিদ্দিকীরা যাদেরকে ভুল বুঝিয়ে, যাদেরকে ধর্মীয়ভাবে ভাবাবেগ তৈরি করে, যাদেরকে হয়তো পকেটে নিয়েছিল, কাছে টেনেছিল, কিন্তু সেই জায়গা থেকে সেই মানুষগুলো আস্তে আস্তে ফিরতে শুরু করে। এবং ভাঙড়ের মানুষ একটা জিনিস বুঝেছে যে নওশাদ সিদ্দিকী কোনো কাজ, কোনো উন্নয়ন করতে পারবে না। গত 3 বছরে কিছু করতে পারেনি, আর আগামী দিনে কিছু করতে পারবে না। ফলে এই লোকটার সঙ্গে থাকা আর ভাঙড়টাকে আরও 20 বছর পিছিয়ে দেওয়া, এটাই সমান ভাঙড়ের একটা বড় অংশের মানুষ এটা তার উপলব্ধির মধ্যে নিয়ে এসছে। ফলে যার কারণে আমরা দিনে দিনে এই এলাকার সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটাতে পেরেছি। এবং জমি রক্ষা কমিটি, আইএসএফ, সেখান থেকে নির্বাচিত যারা প্রতিনিধি, তাদেরকে আমরা আমাদের দলে টানতে পেরেছি। এটাই আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। আপনি কি বলছেন তাহলে নওশাদ জিতবে না ভাঙড়? মোটেই না। এবারে এই নির্বাচনে আপনি দেখবেন শুধু জেতা নয়, এই যাদবপুরের কথা ছেড়ে দিন, ওটা একটা স্বপ্ন। নওশাদ সিদ্দিকী এই যাদবপুরে উনি লোকসভায় যাওয়ার কথা বলছেন। এই যাদবপুরে সম্ভবত 70টা ওয়ার্ড আছে, 50টা গ্রাম পঞ্চায়েত আছে। একটা ওয়ার্ড জেতার ক্ষমতা নেই, একটা গ্রাম পঞ্চায়েতও জেতার ক্ষমতা নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, ভাঙড়ে এখানে যে 13টা গ্রাম পঞ্চায়েত আছে, এই বিধানসভাতে উনি যেখানে বিধায়ক, একটা গ্রাম পঞ্চায়েত যদি সঠিকভাবে ভোট হয়, একেবারে গণতান্ত্রিকভাবে যদি ভোট হয়, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাতে পারবে না। এত ভালো, মানে কটা ব্লক আছে, কটা ওয়ার্ড আছে, এত ভালো অঙ্ক, প্রশাসনকে চালানো, এটা বোধহয় সিপিএম করার সুফল। না দেখুন, আমাদের তো একটা অঙ্ক থাকে, যেমন আমার জয়নগরে 92টা গ্রাম পঞ্চায়েত আছে, আমার একটা পৌরসভা আছে। এগুলো আমাদের আমরা যখন কোনো কাজ করি একটা অঙ্ক তো থাকবেই। এইটা তো আমাদের একটু হিসাব করে, ম্যাথামেটিক্সটা যদি ঠিক না থাকে তাহলে আমি ধরে নিলাম সিপিএম এর সব খারাপ, কিন্তু এই অঙ্কটা, যে অঙ্কটা একসময় বামেরা করতো, সেই অঙ্কটা বোধহয় করায়ত্ত করে নিয়েছে। দেখুন, আমরা তো একটা সময় বামপন্থীদের সঙ্গে ছিলাম, খুব ছোটোবেলা থেকে বুথ থেকে কাজ করতে করতে এই জায়গাটা উঠে এসেছি। তবে হ্যাঁ, এইটুকু বললো, বামফ্রন্টের সঙ্গে যদি থাকতাম তাহলে আজকে কিন্তু আমি বিধায়ক হতে পারতাম না। বামফ্রন্টের সঙ্গে যদি থাকতাম আমি কোনো পদাধিকারী হতে পারতাম না। যদি আপনি বলেন কেন, বামপন্থীরা কখনো ইয়ং জেনারেশনকে গুরুত্ব দেয় না, যুব সমাজকে গুরুত্ব দেয় না। আপনি দেখুন না, বামপন্থী এই আজকের দিনে এখন হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, খাদের কিনারায় পৌঁছে গেছে। ফলে আজকে অনেক
এই কিছু কিছু যুব ছেলেদের, ছাত্র ছেলেদের, তাদেরকে আজকে বিভিন্ন জায়গায় এস্টাবলিশ করার চেষ্টা করছে, কিন্তু এই নীতি কিন্তু বামপন্থীদের আগে ছিল না। ফলে আজকে হয়তো তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু বিষয়ে হয়তো আকৃষ্ট হয়ে এই তৃণমূল কংগ্রেস এসেছিলাম বলে আজকের খোলা মনে যেমন কাজ করতে পারছি, আজকে তেমন হাসি মুখে এগিয়ে যেতে পারছি। আফসোস হয় যে আরো আগে এলেন না তৃণমূলে? দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছু হয়, আফসোস বলবো না। তবে এই দলে আসার পরে মনে হয়েছে যে যদি আরেকটু আগে আসতাম আরও ভালো কাজ করতে পারতাম। সরকারটা যদি আরও 5 বছর আগে আসতো তৃণমূলের, তাহলে বাংলাটা হয়তো আরেকটু এগিয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এটা অন্তত আমার মনে হয়েছে। আমার দুটো দলে কাজ করেছি তো, সিপিএম যখন করতাম আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি, 2008 সাল থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, 2003 সাল থেকে আমি গ্রাম পঞ্চায়েতে, কিন্তু তরুণ বয়স থেকে। হ্যাঁ, একদম 2003 সাল থেকে আমি জনপ্রতিনিধি। ফলে আজকের 21 বছর আমার কাজ করতে করতে অন্তত মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসের থেকে যতটা খোলা মনে কাজ করা যায়, নিজের এলাকার ডেভেলপমেন্ট করা যায়, বামপন্থীদের সঙ্গে থেকে সেই কাজটা করা যায় না। কারণ বামপন্থীদের কোথাও একটা বাইন্ডিং আছে, সেখান থেকে কোনো নির্দেশ যতক্ষণ না আসবে, আপনি সভাপতি হন, আপনি প্রধান হন, আপনি জেলা পরিষদের সভাধিপতি হন কিংবা মন্ত্রী হন, আপনাকে কাজ করার অধিকার নেই। আপনি তিনজন এমপি, তাদের এলাকা আপনি দেখছেন, আপনার কি কোথাও মনে হয়েছে যে হিন্দুরা ভারতীয় জনতা পার্টি পদ্মফুলে এবং যারা আমাদের মুসলিম ভাই বোন তারা তৃণমূলে ভোট দিচ্ছে, এইরকমভাবে মেরুকরণ হয়েছে? না, এটা একদম নয়। দেখুন, আমরা যদি আমি দক্ষিণ 24 পরগনা জেলায় দেখি, প্রায় কম বেশি 63% আমাদের হিন্দু কমিউনিটি ভাই বোনেরা বাস করে, তার মানে 37% শিডিউল কাস্ট। এর বাইরে আছে সংখ্যালঘু বলতে মুসলিম আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে। তাহলে যদি এই হিন্দু আর মুসলমান এই যে বিভাজনের কথা, এটা যদি হতো, তাহলে কিন্তু এই দক্ষিণ 24 পরগনায় 31টা সিটের মধ্যে আমরা 30টা জিততে পারতাম না বিধানসভাতে। দক্ষিণ 24 পরগনায় এই 4টে লোকসভা সিট আজকে কনফিডেন্সের সঙ্গে বলছি যে 4টে আমরা জিতবো, এইটা বলতে পারতাম না। এবং আমার রাজনীতিতে মনে হয়েছে যে বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার পরম্পরা, যেটা অন্য আদার্স যে স্টেটগুলো আছে সেটা থেকে সম্পূর্ণ আলাদা। ফলে আমরা কাজ করতে গিয়ে এখানে হিন্দু মুসলমানের এই যে বিষয়গুলো, এটা আমার রাজনৈতিক জীবনে কখনো মনে হয়নি, আর আজও মনে হচ্ছে। কিন্তু কোথাও অনেকে যে বলেন যে দক্ষিণ 24 পরগনায়, ধরুন পূর্ব ক্যানিং থেকে শুরু করে ভাঙড় পর্যন্ত বিস্তীর্ণ অংশে হিন্দু বাঙালিরা নাকি এখন তারা তাদের মতো থাকতে পারছেন না। বিভিন্ন রাজনৈতিক দলের তো প্রচার দেখছি, এটা কি একেবারেই মিথ্যে? দেখুন, এটা সম্পূর্ণ একটা গিমিক, এটা সম্পূর্ণ একটা পরিকল্পনা। আসলে একটা অংশের রাজনৈতিক দল তারা আজকের ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে চাইছে, মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে। এই ধরনের কাজ যারা করে তারা এই ধরনের কথাবার্তা বলে, কিন্তু প্রকৃত আমরা গ্রামে ঘুরে, পাড়ায় ঘুরে রাজনীতি করতে গিয়ে মনে হয়েছে যে এখনও সেই বাংলা, যে বাংলায় হিন্দু ভাইদের যদি পূজা হয় সেখানে মুসলমান ভাইরা গিয়ে বসে থাকে, আর মুসলমান ভাইদের যদি জলসা থাকে সেখানে রুমাল মাথায় দিয়ে সারা রাত জলসা শোনে। এই সংস্কৃতিটা বাংলা কিন্তু এখনও আছে। কিন্তু যারা ধর্মীয় ভাবে তৈরি করে রাজনীতি করে, এই বিজেপি বলুন, আইএসএফ বলুন, আমি মনে করি এটা খুব বেশি দিন এস্টাবলিশ হবে না, এটা বাংলাতে এগুলো চলবে না। এলাকাতে কি এরকম কি একটা আছে সাম্প্রতিক সম্প্রীতির অভাব দেখা দিচ্ছে বা দাঙ্গার পরিবেশ তৈরি হচ্ছে, এটা কি এলাকায় আছে? না, বিশেষ করে আমি সাউথ 24 পরগনাতে বলবো যে এই ধরনের কিছু আমাদের নলেজে আসছে না। তবে বিক্ষিপ্ত জায়গায় একটা অংশের মানুষ আছেন, যেমন এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী বলে আমাদের নিজেদের একটা পার্টি তৈরি করতে হবে, মুসলমানদের একটা পার্টি তৈরি কর। আবার ওদিকে বিজেপি কথা বলছে আমাদের একটা পার্টি তৈরি করতে হবে। এটা কিছু সংকীর্ণ মনোভাব কিছু রাজনৈতিক দলের আছে, কিন্তু সেটা থাকলেও বেশিরভাগ মানুষ যে জায়গায় দাঁড়িয়ে আছে তারা যে ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী, সেটা অন্তত আমরা উপলব্ধি। মানে আপনি নিশ্চিত যে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্ম নিরপেক্ষতা একদম 100%, এটা আপনি নিশ্চিত? মানুষ ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী, এটা 100%। বিশেষ করে আমি আরাবুল উনার কথায় আসি, উনি যখন জেল থেকে বেরোবেন ভাঙড়ে এসে কি দেখবেন, উনার আর একটাও পার্টি অফিস নেই, সবকটা পার্টি অফিসেই
আপনি এবং আপনার লোকেরা বসে আছেন, বেচারা ওনার কি হবে ভাঙড়ে? দেখুন, আরাবুল সাহেব এমনিতে দলের কোনো পদে নেই। দল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দল যেভাবে নির্দেশ দেবে, দল যেভাবে যা করবে, তাকে দলে রাখবে কি রাখবে না, তাকে পদ দেবে কি দেবে না, সম্পূর্ণ দলের হাইকমান্ডের বিষয়। ফলে আমি এটুকু জানি, দলে থাকলে অনেকেই হিরো, দল থেকে বের হয়ে গেলে জিরো, তার কোনো মূল্য থাকে না সেটা। আর আমাদের দল সংগঠিত দল, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের সিদ্ধান্ত নেবেন সেইভাবেই আগামী দিনে চলবে। নওশাদকে কি করে ম্যানেজ করলেন? ম্যানেজের কোনো রাজনৈতিকভাবে আমরা প্রচার, পাবলিসিটি, মানুষকে আমরা বোঝাতে পেরেছি যে নওশাদের মতো লোকটা, যার কাজ হলো একটা মুখ আর মুখোশটা সম্পূর্ণ আলাদা। একদিকে বিজেপির সঙ্গে ছবি পোস্ট করছে, আর একদিকে ভাঙড়ে এসে সংখ্যালঘুদের জন্য মায়া কান্না কাঁদছে। একদিকে বিজেপিকে বাংলা পিছনের দরজা দিয়ে বাংলাতে ঢোকাতে চাইছে, আর একদিকে বাংলার মানুষের কাছে, সংখ্যালঘুদের কাছে তা বিভিন্ন ধরনের মুখরোচক কথা বলছে। এটা আমরা ভাঙড়ের মানুষকে বোঝাতে পেরেছি, যার ফলে আজকে সাংগঠনিকভাবে আমরা নওশাদকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিতে পেরেছি। দক্ষিণ 24 পরগনা এরকম মানে হাতের তালুর মতো সংগঠনটাকে চেনেন, ইচ্ছে হয় না এমপি হয়ে দিল্লিতে যাব? একবারও বলেন না? দেখুন, এখন আমি একটা জিনিসে বিশ্বাসী, 3 টায়ার যেমন পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যেমন কাজের জায়গা থাকে গ্রাম পঞ্চায়েত আর কাজের জায়গা থাকে জেলা পরিষদ, মাঝখানের যে টায়ারটা আছে পঞ্চায়েত সমিতি, এখানে খুব বেশি কিছু আছে বলে আমার মনে হয়নি। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এক বিধায়ক হোক, আর তাতে যতটা কাজ করা যাবে, আর নয় কেন্দ্রের মন্ত্রী হোক। তা কোনো মন্ত্রী তো কোনোদিন, আমরা তো কোনোদিন ওই জায়গাতে যেতে পারবো না, সেই কারণে এমপি হওয়ার কোনো বিষয় নেই। এমপি হওয়ার আশা কোনোদিন হয়নি, আর আগামী দিনেও আসেই। কিন্তু মন্ত্রী হওয়ার আশা না, এটা কোনোদিন কখনো মনে করি না। দেখুন, দল আমাকে অনেক সম্মান দিয়েছে। আজকে আমি বাংলায় যদি 4 জন জেড ক্যাটাগরি থাকে, দিদি আমাকে আজকে জেড ক্যাটাগরি দিয়েছে। আমি হয়তো এতদিন খুনও হয়ে যেতে পারতাম, দিদি সেই জায়গায় আমার নিরাপত্তার ব্যবস্থা করেছে। আমাকে গোটা জেলার বিভিন্ন প্রান্তে সাংগঠনিকভাবে দায়িত্ব দিয়েছে। আমি নিজে বিধায়ক, নিজে 3টে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আছি বিধানসভাতে। আমি এখানে সুন্দরবন যে ডেভেলপমেন্ট বোর্ড আছে তার ভাইস চেয়ারম্যান আছি। এই জেলায় আইসিডিএস বোর্ডেরও ভাইস চেয়ারম্যান আছে। ফলে মন্ত্রীর চাইতে অনেক সম্মানের জায়গা আমি মনে করে আছি। এটা আমি কখনো মনে হয়নি যে আমাকে আমার মন্ত্রী হতে হবে, কি সাংসদ হতে হবে, কি আরও কিছু হতে হবে, এটা কখনো আমি মনে করি না, আর আগামী দিনেও করবো না। দল যখন যে দায়িত্ব দেবে সেটাকে মাথা পেতে নিয়ে কাজ করবে। শেখ শাহজাহান যে এইভাবে বেড়ে উঠছে, তার যে এইরকম জায়গায় পৌঁছে যাচ্ছেন, এর তো টের আপনারা পেয়েছিলেন। পার্টির একদম শীর্ষ নেতৃত্বে আপনারা এই খবর পৌঁছে দেননি? দেখুন, একটা বিষয় হলো, শেখ শাহজাহান ও উত্তর 24 পরগনা, আমাদের দক্ষিণ 24 পরগনা। আসলে আমরা খুব বেশি একে অপরের বিরুদ্ধে খুব বেশি ইন্টারফেয়ার করি না, কাজেও ইন্টারফেয়ার করি না, আর কারোর বিরুদ্ধে বলতে চাই না। আমার একজন, যিনি প্রথম রাজনৈতিক গুরু, একটা রুহুল লস্কর বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি আমাকে একটা কথা সবসময় বলতেন যে শওকত, কারোর বিরুদ্ধে হায়ার অথরিটির কাছে বলতে যাবে না, তাকে জিরো থেকে হিরো করে দেওয়া হবে। তা সেই ট্র্যাডিশনটা আমাদের, সেই মানসিকতা আছে। আমরা কোনোদিন কারোর বিরুদ্ধে বলতে যেতাম না। দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা আছে তারা বিষয়টা দেখছেন। আমি যদি কারোর বিরুদ্ধে বলতে চাই, সেটা আমার পক্ষে যেমন অসম্মানজনক, ওটা ঠিক হবে না, এই মনে করে আমরা কখনো বলতাম না। কিন্তু শেখ শাহজাহানকে চিনতেন তো? হ্যাঁ, চিনতাম, শেখ শাহজাহানকে চিনতাম। আমার একেবারে বিধানসভার বর্ডার, রাস্তার ওপারে সন্দেশখালী, এপারে ক্যানিং করব হলেও যেহেতু ডিস্ট্রিক্টটা আলাদা, যার কারণে ওদের সঙ্গে যখনও খুব জুনিয়র ছিল, যখনও বামপন্থে ছিল, তখন ওর সঙ্গে একটা সুসম্পর্ক ছিল। কিন্তু ও যখন আস্তে আস্তে যখন তৃণমূলে এলো, তৃণমূলে এসে আস্তে আস্তে বড় বড় নেতা মন্ত্রীর সঙ্গে একটা ওর সুসম্পর্ক। জ্যোতিপ্রিয় মল্লিকের একেবারে ছাতার তলায় ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করলো, এই সময়টা তো আপনারা দেখেছেন, বুঝতেন তো? আমরা ওই বললাম যে আমরা দেখেও আমরা তো কিছু বলতে পারিনি, কেন জেলাটা আলাদা। আমরা
জানি কেন যা হচ্ছে ওরা দেখে। একেবারে তো মানে সীমান্ত এলাকা, তা ওখানে যেটা অভিযোগ, দেখুন ঠিক কি ভুল তো আমরা জানি না, ওখানে নাকি যারা শাসক দলে রয়েছেন তারা পিঠে পুলি খাওয়ার জন্য রাত্রেবেলায় মহিলাদের ডাকতেন। তা সীমান্তের এইদিকে আপনার এখানে এরকম কোনো ঘটনা ঘটে না? দেখুন একটা কথা বলি, এই যে পিঠে খাওয়া রাত 10টার সময় মিটিং ডাকা, এটা আমি প্রথম দিন থেকে বলে এসেছি, আপনাদের বিভিন্ন চ্যানেলেও দেখিয়েছিল যে এই যে ধর্ষণের যে বিষয়গুলো আছে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আর সেটা পরিষ্কার হয়ে গেল যে আপনারা 2 মাস ধরে বিভিন্ন চ্যানেল, মিডিয়া, ন্যাশনাল চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে প্রচার হলো, কিন্তু আজকে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, বিজেপির যিনি মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল, তিনি বলছেন যে সন্দেশখালিতে কোনো রেপ হয়নি, এগুলো সম্পূর্ণ সাজানো ঘটনা। বিজেপির আরেক মণ্ডল সভাপতি শান্তি তলুই বলছেন যে অস্ত্রগুলো রাখা হয়েছিল সেই যে অস্ত্রগুলো বিজেপির নেতারা রেখে দিয়ে পরবর্তীকালে সিবিআইকে খবর দিয়েছিল। বিজেপির আরেক নেত্রী জবা দি তিনি বলছেন যে এখানে কোনো কিছু সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আজকের একটার পর একটা মহিলা বেরিয়ে এসে বলছে যে আমাকে সাদা কাগজে সাইন করিয়ে সেখানে রেপ কেস লিখে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে আনন্দের বিষয় এইটা যে আজকেই দেখলাম যে মাম্পি দাস, যাকে পিয়ালি দাস বলা হয়, সে নিজে কোর্টের কাছে স্যান্ডার করেছে যে নিশ্চিতভাবে সে ঘটনাটা নিজেকে স্বীকার করে নিয়েছে। এটা আত্মসমর্পণ করা মানে সে স্বীকার করে নিল যে ওখানকার মহিলারা যেটা সাদা কাগজে বা ব্ল্যাঙ্ক কাগজে যে সাইনটা করছে এটা যে একেবারে ঠিক, যেটা যে অন্যায়, যে রেপটা কেস করা হয়েছে সেটা মেনে নিয়ে সে কিন্তু আত্মসমর্পণ করেছে। ফলে ঝোলা থেকে আজকে বিড়ালটা বেরিয়ে পড়ছে এটা। এবং গঙ্গাধর কয়াল বলছেন যে ওখানে শুভেন্দুদা ওখান থেকে আমাদের মোবাইল পাঠাতেন, টাকা পাঠাতেন এবং আমাদের বলতেন যে এগুলো না করলে, পরিকল্পনা না করলে আগামী দিনে বুলেট দিয়ে উড়িয়ে দেওয়া হবে। এই যে বিষয়গুলো, আমি জানি না যে একটা রাজনৈতিক দল, আমরা ছোট থেকে রাজনীতি করে আসছি, কিন্তু একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে। আজকের ভারতবর্ষের 140 কোটি মানুষের সামনে বাংলার 10 কোটি মানুষকে আজকে যেভাবে ছোট করা হলো, এর জবাব ভোটের বাক্সে হবে। আগামী দিনে মানুষ কিন্তু এর যোগ্য জবাব দেবে। আমার শেষ 3টে প্রশ্ন, আপনার সময় খুব কম। 3 জন রয়েছেন, প্রতিমা মণ্ডল রয়েছেন, সায়নী ঘোষ রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। নির্বাচনের দিনে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আর 2 এমপি তো দেখবেনই না, এলাকা পড়ে থাকবেন তো শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায়। না, ওটা তো মানে ইলেকশন কমিশনের যে রুলস আছে, আমার নিজের এলাকায় থাকতে হবে। আমার যেহেতু প্রতিমা মণ্ডল জয়নগর লোকসভা কেন্দ্রে আমার বাড়ি, আমার এলাকাতেই আমাকে থাকতে হবে। তাহলে বাড়িতেই কি ওয়ার রুম বসাবেন ওখান থেকে একেবারে? না, মোটেই নয়। আমরা দেখুন, আমরা 365 দিন শুধু আমি নয়, আমার সহকর্মী যারা আছে, আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি। ফলে নির্বাচনের দিনটা আমাদের কাছে কোনো বিষয় নয়। আমরা একদম ওই দিন আরাম করে খাবো দাবো, বাড়িতে শুয়ে থাকবো। কোথায় যাবো না, মানে ওই দিনটা অফিসে থাকবো, বসে থাকবো। বরং ওই দিনটা একটু বিশ্রাম নিতে পারবো। একদম এটা একেবারেই বলেছেন। ওই দিন আমাদের একদম বিশ্রামের সময়। আমি 2021 সালেও সকালে ঘুম থেকে উঠে দেখছি যে 6খানা মিডিয়ার গাড়ি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ওদের সঙ্গে করে নিয়ে ভোটটা দিলাম। ভোটটা দিয়ে এক জায়গায় বসে থাকলাম, গিয়ে দেখলাম এক জায়গায় বোম পড়েছে, সেখানে গিয়ে একটু আন্দোলন করলাম, বসে পড়লাম রাস্তায়। তারপর ওখান থেকে গিয়ে পার্টি অফিসে বসে পড়লাম, মিডিয়ার সব গাড়ি আমার সঙ্গে ছিল, সারাদিন এক জায়গায় বসেছিলাম, গল্প করেছি। তাই এবারেও লোকসভা নির্বাচনে ভোটের দিনটা আগে রিল্যাক্সে থাকবো। এবার যে প্রশ্নটা করব একেবারে শেষ মুহূর্তের প্রশ্ন, খুব হালকা চালে করছি। একেবারে ফিল্ম স্টার, মানে লার্জার দ্যান লাইফ তো আপনার। আমি দেখছিলাম যে আপনার ফ্যান ক্লাব রয়েছে আপনার এলাকাতে, লেখাই আছে শওকত মোল্লা ফ্যান ক্লাব। আমি যে শুনেছি যে পুলিশ থেকে শুরু করে সাংবাদিক, বাঘে গরুতে এক ঘাটে জল খায় এলাকায়, কেউ কোনোদিনও মুখ তুলে তাকাতে পারে না। একদম লার্জার দেন লাইফ, দেখলে মনে হয় সাউথ মানে দক্ষিণ ভারতের কোনো ছবি দেখছি, বাহুবলীর কোনো ছবি দেখছি। বোধ হয় সেরকম কিছু নয়। আমরা প্রথম থেকেই বলছি আপনাকে যে আমরা খুব সাধারণ জীবনযাপন করি, সবার সঙ্গে মিশতে পারি, এটাই সবচাইতে আমার ভালো লাগে। ছোট থেকে বড়, সে প্রশাসনের হোক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে হোক, সাংবাদিক হোক, বা এমনি সাধারণ কর্মী, সাধারণ মানুষ যারা আছে তাদের সঙ্গে খুব ফ্র্যাঙ্কলি মিশতে পারি, এটাই আমার সবচাইতে বড় পাওনা আমার জীবনে। কিন্তু অ্যাকশন ছবি দেখেন, সাউথের অ্যাকশন ছবি দেখেন? মানে আমি নিজের যে মোবাইলটা আছে, মোবাইলে যে হোয়াটসঅ্যাপ আছে, সেই নোটিফিকেশানগুলো দেখতে পারি না, আর সময়ও পাই না।
যখন গাড়িতে থাকি একটু আধটু গান শুনি, এটাই হচ্ছে আমার পেশা। কোনো সিনেমা দেখতে পাই না। আপনার বেশিরভাগ গাড়ির রং কালো কেন? কালো গাড়ি কি খুব প্রিয় আপনার? দেখুন, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে রাজনীতির জীবনের শুরু থেকেই দেখবেন ও ব্ল্যাক কালার গাড়ি চলে। তো আমার সেই কারণে আমি, যেহেতু তারা একজন অনুগামী, তারা একজন সৈনিক, ফলে আমার প্রথম থেকে একটু ব্ল্যাকের উপরে একটু ইচ্ছা। আপনি আমাকে দেখবেন ড্রেসের দিক থেকে মানে একটু ডিপ কালার আমি পছন্দ করি। স্বাভাবিক কারণে সে পোশাক আশাক বলি, গাড়ি ঘোড়া বলি, আমার একটু ডিপ কালারই ভালো লাগে। অনেকে আপনার বিরুদ্ধে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া রাজ্যের মন্ত্রী হোক, তাবড় নেতা হোক, কাউকে পাত্তা দেন না। দেখুন না, সবার সাথে আমার সুসম্পর্ক আছে। তবে এইটুকু আমি জানি, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে তোয়াজ করে রাজনীতি করা এটা আমার পেশা নয়। আমি নিজে খাটতে পারি, শ্রম দিতে পারি, এটা আমি নিজেই বুঝি। আমি একটা জিনিস বুঝি, শ্রমের কোনো বিকল্প নেই, সেই মানসিকতা নিয়ে কাজ করি। ফলে সকলকে সম্মান দিয়ে চলার চেষ্টা করি, এই ট্র্যাডিশনে নিয়ে এগোই। জানি দলে যে এত শত্রু বাড়ছে, ভয় হয় না? বাইরের শত্রুদের তো মোকাবিলা করতে পারে শওকত মোল্লা, কিন্তু দলের ভেতরে এত লোকের ঈর্ষা, এত শত্রু বাড়ছে, ভয় হয় না? দেখুন, যারা দুর্বল তারা এই ধরনের শত্রু, মানে ভিতর থেকে শত্রুতা করে। দুর্বল লোকগুলোকে আমি গুরুত্ব দিয়ে রাখবো। কি হবে সর্বশেষ দক্ষিণ 24 পরগনা এবং অবশ্যই আপনার এলাকায় কি হতে চলেছে এই নির্বাচনে? দেখুন, প্রথম বলি যে দক্ষিণ 24 পরগনার যে 4টি লোকসভা সিট আছে, 4টি লোকসভা সিট আমরা জিতব। এবং যদি সবচাইতে কম মার্জিন কোনো সিটে হয়, 1.5 লাখের নিচে আসবে না, এটা আমার অ্যাসেসমেন্ট। 1.5 থেকে 4 লাখ পর্যন্ত যেতে পারে। এবং বিশেষ করে ডায়মন্ড হারবার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতবারের চাইতে অনেক বেটার রেজাল্ট করবেন। জয়নগর লোকসভা কেন্দ্র প্রতিমা মণ্ডল গতবারের যে রেজাল্টটা করেছে, আশা করি সেটাকে ধরে রাখবে। আমাদের যাদবপুর গতবারে যে রেজাল্টটা ছিল, আশা করি আমরা সেটাকে ধরে রাখতে পারবো। হয়তো একটু 19-20 হবে, কিন্তু ধরে রাখতে পারবো। মথুরাপুর আমরা জিতব, এটা একদম 100% শিওর। এটা কি মানে এর পেছনে কি কোনো খেলা আছে, যে খেলাটা শওকত মোল্লা খেলবেন বলে এত আত্মবিশ্বাস? এটা আমাদের টিম সাউথ 24 পরগনা, আমরা যারা বিধায়ক আছি, আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা যারা পার্টি ওয়ার্কার্স আছে, যারা ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতি সভাপতি, জেলা পরিষদ সদস্য, বুথ কর্মীরা, অঞ্চল কর্মীরা, আমরা একটা টিম, আমাদের একটা ইউনিটি আছে, একতা আছে। আমরা একেবারে গণতান্ত্রিকভাবে যে ফাইটটা করি, যে লড়াইটা করি, সেই লড়াইয়ের ফলস্বরূপ আমরা দক্ষিণ 24 পরগনা জিতব। যেখানে বিরোধীদের যতই চিৎকার চেঁচামেচি করুক, বিরোধীরা কিছু করতে পারে। অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন। অনেক অপ্রীতিকর প্রশ্নও করেছি। চাইব সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং নির্বাচনের পরে আপনি যে কথা বললেন, এই পর্যালোচনা নিয়ে আবার বসবো, দেখব যে শওকত মোল্লা ভবিষ্যৎবাণী মেলে কি মেলে না। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কি বলবেন শওকত মোল্লাকে, চাণক্য না বাহুবলী, এটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম। টাফ টক উইথ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে।